শিক্ষা কমিশনের আঞ্চলিক কার্যালয় চট্টগ্রামে কর্মরত আছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কাস্টমস স্টেশনে যানবাহনের আগমন ও প্রস্থান এবং কাস্টমস স্টেশনে যানবাহন সংশ্লিষ্ট সাধারণ বিধানাবলী। আজ আমি আলোচনা করব অধ্যায় 9 এবং অধ্যায় 10 নিয়ে। বর্তমান যেটা প্রণীতব্য কাস্টমস আইন 2020, অধ্যায় 9টা হচ্ছে ধারা 56 থেকে 70, যে কাস্টমস স্টেশনে যানবাহনের আগমন ও প্রস্থান, আর কাস্টমস স্টেশনে যানবাহনের সংশ্লিষ্ট সাধারণ বিধানাবলী অধ্যায় 10-এ ধারা 71 থেকে 80। পূর্বের আইনে এটা ছিল 7ম এবং 8ম অধ্যায়ে ধারা 42 থেকে 72 পর্যন্ত ছিল। এই উপস্থাপনা শেষে আমরা যা শিখব, এখানে আসলে মূলত মডিউল 5-এ খুব বেশি পরিবর্তন নেই, অর্থাৎ নতুন কাস্টমস আইন 2020-এ পুরাতন আইনের সাথে খুব বেশি পরিবর্তন করা হয়নি। কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। যেমন কাস্টমসের নিয়ন্ত্রণাধীন পণ্য আমদানি রপ্তানি ক্ষেত্রে স্ক্যানিংয়ের বাধ্যবাধকতা, যানবাহন ও কার্গো ঘোষণার পদ্ধতি, অন্তর্মুখী প্রতিবেদন, এই বিষয়গুলোই নতুনভাবে এসছে। বাকি যে বিষয়গুলো ছিল ওগুলো আগের মতোই আছে, যেমন দৈব দুর্বিপাকের ক্ষেত্রে করণীয়, পণ্য আমদানির ক্ষেত্রে যানবাহন ও পণ্য সারকরণের পদ্ধতি, পণ্য রপ্তানির ক্ষেত্রে জাহাজীকরণের পদ্ধতি ইত্যাদি, এবং যানবাহন আরোহণের ক্ষেত্রে কাস্টমস কর্মকর্তাদের ক্ষমতা সহকারে বাকি যা যা ছিল ওগুলো আগের মতোই আছে। তো আমরা জানি এই আইনের ধারা 2-40-এ বলা আছে, যানবাহন অর্থ জলে, স্থলে বা আকাশপথে পণ্য বা যাত্রী পরিবহনের জন্য ব্যবহৃত যে কোনো প্রকারের যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহনকে আমরা যানবাহন হিসেবে জানি। এই সংজ্ঞাটা আগের আইনেও ছিল, কোনো ধরনের কোনো পরিবর্তন করা হয়নি। ধারা 56-তে বলা আছে কাস্টমসের নিয়ন্ত্রণাধীন পণ্য। এই ধারাটা একদমই নতুন, যেটা গত আইনে ছিল না। আমরা মডিউল 1-এ নিশ্চয়ই জেনেছি যে কাস্টমস নিয়ন্ত্রণ বলতে আমরা কি বুঝি। কাস্টমস নিয়ন্ত্রণ বলতে আমরা বুঝি এই আইন, কাস্টমস আইন 2020 এবং এর প্রণীত বিধি অনুযায়ী একজন কাস্টমস কর্মকর্তা আমদানি রপ্তানি অর্থাৎ কাস্টম প্রক্রিয়া সম্পন্নের জন্য যেই সব অফিসিয়াল আদেশ প্রদান করবেন সেটাই হচ্ছে কাস্টমস নিয়ন্ত্রণ। এবং এই কাস্টমস নিয়ন্ত্রণ হচ্ছে কয়েকটা ভাবে আমরা করতে পারি। আমরা ধারায় যদি আমরা পড়ি, একটু দেখি আমরা। শুল্ক ও কর প্রদানের জন্য দায়বদ্ধ হোক বা না হোক, বাংলাদেশে প্রবেশ করে বা বাংলাদেশ হইতে বাহির যায় এমন সকল পণ্য কাস্টমসের নিয়ন্ত্রণাধীন থাকিবে। এর অর্থ হচ্ছে একটি জাহাজ থেকে সকল কার্গো হয়তো আমাদের সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনে নাও নামতে পারে। সেটা এই জন্য এখানে এই 56-1 দ্বারা এটাই বোঝানো হচ্ছে, সেটা বাংলাদেশের ভিতরে প্রবেশ করুক অথবা না করুক, অর্থাৎ শুল্ক ও কর প্রদানের জন্য দায়বদ্ধ হোক অথবা না হোক, যা বাংলাদেশে প্রবেশ করবে এবং বাংলাদেশ থেকে বাইরে যাবে তারা ওই সকল পণ্য কাস্টমসের নিয়ন্ত্রণাধীন থাকবে। যেমন একটা উদাহরণস্বরূপ যদি আমি বলি, সাউথ আফ্রিকা থেকে কোনো জাহাজ কোনো পণ্য নিয়ে বাংলাদেশে আসলো, বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসলো। সেখানে কিছু কার্গো অর্থাৎ কিছু কন্টেইনার সে হয়তো নামানোর পরে বাকি যে কন্টেইনারগুলো আছে সে হয়তো পরবর্তীতে ক্যালকাটা নিয়ে যাবে। তো আমাদের এই কাস্টমস কিন্তু যখনই বাংলাদেশের জলসীমা আসবে, বাংলাদেশের বন্দর সে ব্যবহার করবে, বাংলাদেশের কাস্টমস স্টেশনে আসবে, ওই পুরো পণ্যটাই কিন্তু কাস্টমস নিয়ন্ত্রণাধীন পণ্য। 56-2-এ বলা আছে, আমদানিকৃত পণ্য বাংলাদেশের আগমনের সময় হতে এই আইন অনুসারে দেশীয় ভোগের জন্য ছাড় বা সরকারের নিকট সমর্পণ না করা পর্যন্ত কাস্টমসের নিয়ন্ত্রণাধীন থাকবে। অর্থাৎ ইম্পোর্টের সময় যদি এটা দেশীয় ভোগের জন্য ছাড় করা হয়, অথবা যদি ছাড় না করে যদি বাংলাদেশ সরকারের নিকট যদি সমর্পণ করা হয় ধারা 104 অনুযায়ী, এটা সমর্পণ না হওয়া পর্যন্ত, এই প্রক্রিয়াটা সম্পন্ন না হওয়া পর্যন্ত পণ্য কাস্টমসের নিয়ন্ত্রণে থাকবে। 56-3-এ বলা আছে, আমদানিকৃত পণ্য কাস্টমস ওয়্যারহাউস, অস্থায়ী আমদানি, ইনওয়ার্ড প্রসেসিং, ট্রান্সশিপমেন্ট, ট্রানজিট বা মজুদের জন্য কাস্টমস পদ্ধতিতে ন্যস্ত থাকলে উক্ত পণ্য কাস্টমসের নিয়ন্ত্রণাধীন থাকবে এবং কেবলমাত্র উক্ত পণ্য রপ্তানি বা এই আইনের অধীন অনুমোদিত সংশ্লিষ্ট পদ্ধতিতে দেশীয় ভোগের জন্য ছাড় বা সরকারের নিকট পরিত্যাগ করা হলে উক্ত নিয়ন্ত্রণ সমাপ্ত হবে।
আমরা ইতিমধ্যে জানি যে কাস্টম ওয়্যারহাউস কি, অস্থায়ী আমদানি কি, ইনার প্রসেসিং, আউটার প্রসেসিং, এই পদ্ধতিগুলোর মাধ্যমে, অর্থাৎ ইনার প্রসেসিং, ট্রান্সশিপমেন্ট, ট্রানজিট, এই পদ্ধতিগুলোর মাধ্যমে যদি কোনো পণ্য বাংলাদেশে আসে এবং সেগুলো কিন্তু কাস্টমসের নিয়ন্ত্রণে থাকবে। শুধুমাত্র উক্ত পণ্য যদি রপ্তানি হয় অথবা দেশীয় ভোগের জন্য ছাড় হয় অথবা সরকারের নিকট যদি সমর্পণ হয়, ঠিক তখনই কাস্টমস নিয়ন্ত্রণ সমাপ্ত হবে। 56(4) বলা আছে, রপ্তানিতব্য পণ্য কোনো কাস্টমস এলাকায় আনয়নের সময় হতে বাংলাদেশের বাহিরে কোনো স্থানে রপ্তানি বা সরকারের নিকট সমর্পণ না করা পর্যন্ত কাস্টমস নিয়ন্ত্রণাধীন থাকবে। অর্থাৎ কোনো পণ্য রপ্তানির জন্য তো প্রথমে যদি কোনো কাস্টমস স্টেশনে আনা হয়, তারা রপ্তানি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত উক্ত পণ্য, অর্থাৎ ওই পণ্যবাহী জাহাজ আমাদের বন্দর ত্যাগ করা না করা পর্যন্ত এই পণ্যগুলো কাস্টমসের নিয়ন্ত্রণে থাকবে। ধারা 56(5) এই স্ক্যানিং এর কথা বলা হয়েছে। এটা নতুন আইনে সম্পূর্ণই নতুন সংযোজন। এটা আইনে, অর্থাৎ আগের আইনে অত স্পেসিফিকভাবে কোথাও ছিল না, বিক্ষিপ্তভাবে ছিল। তো এই আইনে এটাকে ধারায় নিয়ে আনা হয়েছে 56(5)-এ। ইলেকট্রনিক পদ্ধতিতে স্ক্যানিং করা ব্যতীত দেশীয় ভোগের জন্য বা বাংলাদেশের বাইরে কোনো স্থানে রপ্তানির জন্য কাস্টমসের নিয়ন্ত্রণ হতে ছাড় প্রদান করা যাবে না। এর অর্থ হচ্ছে, বর্তমান আইনে পণ্য আমদানি হোক, রপ্তানি হোক, ট্রানজিট হোক, ট্রান্সশিপমেন্ট হোক, অর্থাৎ কাস্টম পদ্ধতি সব ক্ষেত্রেই পণ্য স্ক্যানিংয়ের বাধ্যবাধকতা রাখা হয়েছে। এটা আগের আইনে ওইভাবে ছিল না, কিন্তু এটা রাখা হয়েছে ইন্টারন্যাশনাল প্র্যাকটিসের সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য। অর্থাৎ আমরা যদি RKC, রিভাইজ কিয়োটো কনভেনশন এবং যদি আমরা ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট যদি আমরা দেখি এবং WCOর যেই আমাদের ওদের যে প্রেসক্রিপশন, সেই অনুযায়ী আমাদের এই স্ক্যানিংটা উন্নত বিশ্বে অনেক দেশেই বাধ্যতামূলক। অর্থাৎ এখন অর্থাৎ আন্তর্জাতিক রীতিনীতির সাথে সামঞ্জস্য রেখে আমাদের বাংলাদেশ কাস্টমস নন ইন্ট্রুসিভ ইন্সপেকশনের দিকে ধাবিত হচ্ছে। অর্থাৎ এখানে শতভাগ কায়িক পরীক্ষা অথবা কায়িক পরীক্ষা ছাড়াও স্ক্যানিং এর মাধ্যমে পণ্যকে মানে এটাকে ডিটেক্ট করা, এটা হচ্ছে নন ইন্ট্রুসিভ ইন্সপেকশন। স্ক্যানিং এর আরেকটা কারণ হচ্ছে, উন্নত বিশ্বে আমাদের দেশে যেমন শুল্ক আদায়, অর্থাৎ কাস্টম ডিউটি আদায় হচ্ছে আমাদের প্রধান কাজ, কিন্তু অন্যান্য দেশে কাস্টমসের কাজ কিন্তু তাদের প্রায়োরিটি ভিন্ন। যেমন US কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন যদি আমরা কথা বলি অথবা জাপান কাস্টমসের কথা বলি, সেই ক্ষেত্রে ওসব দেশে প্রথমে কিন্তু দেশের সার্বভৌমত্ব, দেশের নিরাপত্তা কিন্তু প্রথম বিবেচ্য বিষয়। সেখানে স্ক্যানিংয়ের মাধ্যমে আগে দেখা হয় যে এখানে কোনো মানে ড্রাগস আছে কিনা, কোনো আর্মস আছে কিনা, অর্থাৎ অথবা দেশের নিরাপত্তার জন্য হুমকি আছে এমন কোনো পণ্য ওই দেশে প্রবেশ করছে কিনা, এটা স্ক্যানিং এর মাধ্যমে তাদের দেখা হয়। সো সেই প্র্যাকটিসটা আমাদের এখানে আনার চেষ্টা করা হচ্ছে এই আইনে, এই ধারা সংযোজনের মাধ্যমে। আবার অন্যান্য দেশে দেখা যায় যে ওদের সেকেন্ড প্রায়োরিটি থাকে জনস্বাস্থ্য অথবা পরিবেশ সুরক্ষা। অর্থাৎ পরিবেশ সুরক্ষা অথবা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো পণ্য যাতে ওদের দেশে প্রবেশ না করে অথবা ওদের দেশ থেকে বের না হয়, সেক্ষেত্রে এই স্ক্যানিং এর বাধ্যবাধকতা রাখা হয়েছে। ঠিক একইভাবে আমরা আমাদের আইনেও বর্তমান যেই প্রণীতব্য কাস্টমস আইন 2020, এখানে ধারা 56(5)-এ এটা সংযোজন করা হয়েছে। অর্থাৎ স্ক্যানিংকে মানে স্ক্যানিং এর বাধ্যবাধকতা রাখা হয়েছে। আমরা এখন পরের স্লাইডে যাই। ধারা 57, যানবাহন ও কার্গো ঘোষণা। এটি নামকরণটা নতুন, কিন্তু এটা আগের আইনেও ছিল। আমি যদি বলি IGM ঘোষণা, সেক্ষেত্রে এটা সবাই এটার সাথে পরিচিত, IGM ঘোষণা। তো এটা আগে ধারা 43 এবং 40 অনুযায়ী করা হতো কাস্টমস অ্যাক্ট 1969-এর। বর্তমান আইন এটা ধারা 57-তে রাখা হয়েছে। যানবাহন ও কার্গো ঘোষণা, এটার অর্থাৎ নামকরণটা পরিবর্তন করার একটা প্রেক্ষাপট হচ্ছে, পৃথিবীতে যদি বিভিন্ন দেশে এটাকে কার্গো ডিক্লারেশন হিসেবে অভিহিত করা হয়, শুধু আমাদের দেশে এটা IGM বলা হতো। এই কারণে এটাকে আন্তর্জাতিক কাস্টমের সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য এই ধারাটার নামকরণটা পরিবর্তন করে যানবাহন ও কার্গো ঘোষণা করা হয়েছে। এটা আগের মতোই
আছে, তারপর একটু আমি যদি এটাকে পড়ি। সাধারণ একে বলা আছে, বোর্ড কর্তৃক নির্ধারিত ব্যতিক্রম সাপেক্ষে বাংলাদেশের বাহির হইতে বাংলাদেশে আগমন করিবে এমন যানবাহনের ভারপ্রাপ্ত ব্যক্তি নিম্নলিখিত বিষয়ে বোর্ড কর্তৃক নির্ধারিত ফরম, পদ্ধতি ও সময়সীমার মধ্যে একটি ঘোষণা দাখিল করিবেন। সেই ঘোষণা যা যা থাকবে তা হচ্ছে, যানবাহন আগমনের আসন্ন সময় থাকবেন, ইহার সমুদ্র যাত্রা থাকবে, নাবিক সম্পর্কে থাকবে, যাত্রী সম্পর্কে থাকবে, এবং বাংলাদেশে খালাস করিবার লক্ষ্যে হোক বা না হোক বাংলাদেশে আনয়ন করা হইবে এরূপ সকল পণ্যের একটি কার্গো ঘোষণা এবং যানবাহন আগমনের কাস্টম স্টেশন। তো এটা আমি আগে বলেছি যে কোনো কার্গো অথবা কোনো যানবাহন যদি বাংলাদেশে আসে, সেটা যদি শুল্ক করযোগ্য হোক অথবা না হোক, অথবা সেটা যদি খালাস করা হোক অথবা না হোক, এটার একটি কার্গো ঘোষণা আমাদের অর্থাৎ এখানে বোর্ডকে নির্ধারিত ফরম, পদ্ধতি এবং সময়সীমার মধ্যে দাখিল করতে হবে। সাতান্ন 2-এ বলা হচ্ছে, এখানে যানবাহনে ভারপ্রাপ্ত ব্যক্তি বা মালিক বা পরিচালনাকারী তাহার এজেন্ট উক্ত যানবাহনের ভারপ্রাপ্তের ব্যক্তির পক্ষে কার্গো ডিক্লারেশন দাখিল করতে পারবেন। 57-3-এ বলা আছে, যথাযথ কর্মকর্তা কোনো যানবাহনে ভারপ্রাপ্ত ব্যক্তি, মালিক বা পরিচালনাকারী বা তাহার এজেন্টকে কোনো সংশোধিত বা সম্পূরক ঘোষণা দাখিল সাপেক্ষে উপধারা 1-এর অধীন দাখিলকৃত ঘোষণা সংশোধনের অনুমতি প্রদান করতে পারবেন। তবে সব ক্ষেত্রে ঘোষণা সংশোধনের অনুমতি দেওয়া যাবে না। কি কি ক্ষেত্রে আপনার কার্গো ঘোষণা সংশোধন করা যাবে না সেগুলো আমরা এখন দেখব। কোনো কাস্টমস কর্মকর্তা কর্তৃক কোনো যানবাহনে ভারপ্রাপ্ত ব্যক্তি, মালিক বা পরিচালনাকারী বা তাহাদের এজেন্টকে যদি এই মর্মে অবহিত করা হয় যে উক্ত পণ্য পরীক্ষা করা হবে, অর্থাৎ যদি কোনো পণ্য যদি পরীক্ষার জন্য নির্বাচিত হয়ে যায়, কোনো কাস্টমস কর্মকর্তা, যথাযথ কর্মকর্তা যদি এই মর্মে কোনো জাহাজের মাস্টার, কোনো এজেন্ট, মালিক বা পরিচালনাকারীকে যদি মানে অনেকে জানান যে এই পণ্যটা পরীক্ষা করা হবে, সেক্ষেত্রে এই কার্গো ঘোষণা সংশোধন করা যাবে না। কোনো কাস্টমস কর্মকর্তা কর্তৃক সংশোধনের বিষয়টি ইতিমধ্যে অশুদ্ধ বলিয়া প্রতিষ্ঠিত হইয়াছে, যদি ইতিমধ্যে বিষয়টি মানে ভুল অথবা অশুদ্ধ হিসেবে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সেক্ষেত্রে কার্গো ডিক্লারেশন সংশোধন করা যাবে না। আগমনের স্থান হতে উক্ত পণ্য অপসারণ করার অনুমতি প্রদান করা হইয়াছে, যদি আগমনের স্থান হতে উক্ত পণ্য অলরেডি অপসারণ করার অনুমতি যদি প্রদান করা হয়ে যায়, সেক্ষেত্রেও কার্গো ঘোষণা সংশোধন করা যাবে না। উক্ত পণ্যের জন্য ইতিমধ্যে একটি পণ্য ঘোষণা দাখিল করা হয়েছে, যদি পণ্য ঘোষণা অলরেডি দাখিল করা হয়ে যায় সেক্ষেত্রে এটা সম্ভব না। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু এগুলো আগেও ছিল, অর্থাৎ আইজিএম যে কারণে সংশোধন করা যেত না, কার্গো ঘোষণাও ঠিক একই কারণে সংশোধন করা যাবে না। এখানে মানে ভাষাগত কোনো পরিবর্তন, এখানে কোনো কিছু অ্যাড করা হয়নি, শুধুমাত্র এখানে ধারা 57-তে আমরা দেখব যে আগে যেটা আইজিএম ছিল সেটা এখন কার্গো যানবাহন ও কার্গো ঘোষণা এসছে। আমরা ধারা যদি 58 দেখি, এটা যানবাহনের আগমনের স্থান। যানবাহন একটি নির্দিষ্ট কাস্টম স্টেশন ছাড়া অন্য কোথাও আগমন বা ফেরাবার জন্য অনুমতি প্রদান করা যাবে না। অর্থাৎ কাস্টম স্টেশন আমাদের এই আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী যে কাস্টম স্টেশন ঘোষণা করা হয়েছে, সেই কাস্টম স্টেশন ছাড়া অন্য কোনো জায়গায় যানবাহনটি গ্রাবার বা অবতরণ করানো যাবে না। 58-2 বলা আছে, নির্ধারিত রুট কর্তৃক, অর্থাৎ বোর্ড কর্তৃক নির্ধারিত রুট কর্তৃক, অর্থাৎ বাংলাদেশের যে স্থানে সীমান্ত অতিক্রম করবেন, উক্ত স্থানের নিকটবর্তী কাস্টম স্টেশনে তার যানবাহন সহ অগ্রসর হবেন। অর্থাৎ কোনো পণ্য যদি বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে চায়, তাহলে বেনাপোল যেই শুল্ক স্টেশনটা আছে সেই স্টেশনে কিন্তু উক্ত যদি ভারত থেকে কোনো ট্রাক যদি আসতে চায়, সেক্ষেত্রে ওই ট্রাককে ঠিক বেনাপোল দিয়েই, ওই উক্ত শুল্ক স্টেশন দিয়ে কিন্তু আসতে হবে। এই বেনাপোলের সাথে যে আমি যদি বলি যে আপনার এর পাশে নারায়ণপুর নামে একটা গ্রাম আছে, ওই গ্রাম দিয়ে কিন্তু অন্য কোনোভাবে কিন্তু আসতে পারবে না। অর্থাৎ নির্ধারিত বোর্ড কর্তৃক যেই নির্ধারিত রুট আছে সেই রুট দিয়ে কিন্তু আসতে হবে। বাংলাদেশে আগমনের পর কোনো যানবাহন যথাযথ কর্মকর্তার নিকট হইতে অনুমতি প্রাপ্ত না হলে আগমনের বন্দর, স্থান বা বিমানবন্দর হতে প্রস্থান করিবে না বা কোনো পণ্য খালাস করবে না।
আমরা জানি যে কোনো পণ্য, কোনো যানবাহন কোনো পণ্য চালান নিয়ে আসার পরে যদি অথবা যাত্রী নিয়ে আসার পরে সে যদি কোনো পোর্ট ক্লিয়ারেন্স না পায়, সেক্ষেত্রে উক্ত যানবাহন কোনো বন্দরের স্থান বা বিমানবন্দর ত্যাগ করতে পারবে না। সেটা আমরা আগেও জানতাম। এইটা একদমই নতুনভাবে সংযোজন করা হয়েছে। আমি শুরুতেই একটু আগেই বলেছিলাম যে এখন কাস্টমসের একটি বড় দায়িত্ব হচ্ছে দেশের নিরাপত্তা। এখানে 58(4) উপধারা 1, 2, 3 এ যা থাকুক না কেন, সন্ত্রাস ও ব্যাপক বিধ্বংসী অস্ত্র বিস্তার ও তার অর্থায়ন সন্দেহে আন্তর্জাতিক সংস্থা কর্তৃক তালিকাভুক্ত আমদানি বা রপ্তানি পণ্য বহনকারী বাহন বাংলাদেশের কোনো কাস্টম স্টেশনে ভিড়াইবার বা অবতরণ করাইবার বা বাংলাদেশ হতে রপ্তানির জন্য প্রস্থান করিবার অনুমতি প্রদান করা যাবে না। অর্থাৎ যদি সন্ত্রাস ও ব্যাপক বিধ্বংসী কোনো অস্ত্রের যদি আন্তর্জাতিক কোনো সংস্থার কাছে যদি কোনো তথ্য থাকে অথবা সে যদি তালিকাভুক্ত হয়, সেই ক্ষেত্রে আমদানি রপ্তানি বহনকারী কোনো বাহন বাংলাদেশে আমরা অর্থাৎ এই ধারা অনুযায়ী কাস্টম স্টেশনে ভিড়াবার বা অবতরণ করার বা এখান থেকে প্রস্থান করার কোনো ধরনের অনুমতি প্রদান করা যাবে না। ধারা 59 বলা আছে দৈব দুর্বিপাক অ্যাক্ট অফ গড। এখানে বলা আছে যদি কোনো যানবাহনের ভারপ্রাপ্ত ব্যক্তি যদি এই মর্মে রিপোর্ট করতে পারবেন যে আপনার নিকটস্থ কাস্টমস কর্মকর্তা অথবা থানার ভারপ্রাপ্ত ব্যক্তির কাছে যদি কোনো অ্যাক্ট অফ গড হয়, অর্থাৎ কোনো ঝড় জলোচ্ছ্বাস আগুন লেগে অথবা কিছু যদি তার ক্ষতিগ্রস্ত অথবা জীবন নাশের হুমকি থাকে, সেই ক্ষেত্রে তিনি অনতিবিলম্বে নিকটতম কাস্টমস কর্মকর্তা বা নিকটতম যদি না থাকেন সেই ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে রিপোর্ট করবেন এবং উক্ত যানবাহনের কার্গো বুক বা ম্যানিফেস্ট বা লগ বুক তাহার নিকট উপস্থাপন করবেন। উক্ত কর্মকর্তার সম্মতি ব্যতীত পরিবহনকৃত কোনো পণ্য খালাসের বা কোনো সদস্য বা যাত্রীকে ওই এলাকা থেকে প্রস্থানের অনুমতি দেবেন না। তবে এখানে কিছু ব্যতিক্রম আছে। যদি যাত্রী বা ক্রু সদস্যের স্বাস্থ্য, নিরাপত্তা বা জীবন বা সম্পত্তি রক্ষার প্রয়োজন হয়, সেক্ষেত্রে যাত্রী ক্রু সদস্যের প্রস্থান বহির্গমন বা যানবাহনটি হইতে অন্য কোনো পণ্য খালাসকে বিরত করবে না। এটা আগেও ছিল, এটা হুবহু নতুন আইন রাখা হয়েছে। ধারা 60 একটি নতুন সংযোজন, আগমন এবং অন্তর্মুখী প্রতিবেদন। অর্থাৎ কার্গো ঘোষণায় যা যা ডকুমেন্ট অথবা যা যা তথ্য দরকার, মানে বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে সময়ে ফর্মে যানবাহনের ভারপ্রাপ্ত ব্যক্তি বা এজেন্ট বা শিপিং এজেন্ট জমা দেয়, ঠিক ওগুলো ছাড়া ভিন্ন আরো কিছু অতিরিক্ত কোনো তথ্য সম্পর্কিত যেই প্রতিবেদন দেয়া লাগবে এই আইনের অধীনে, এই ধারার অধীনে, সেগুলোকে আমরা আগমন এবং অন্তর্মুখী প্রতিবেদন বলবো। এখানে বলা আছে এই আইন বা তদধীন প্রণীত বিধিতে ভিন্নরূপ কিছু না থাকলে বাংলাদেশের বাহিরের কোনো স্থান হতে বাংলাদেশে প্রবেশকারী কোনো যানবাহন বা কাস্টমস নিয়ন্ত্রণের অধীন কোনো পণ্য বহনকারী উক্ত যানবাহন বা অন্য কোনো যানবাহনের ভারপ্রাপ্ত ব্যক্তি, মালিক, পরিচালনাকারী বা ক্ষেত্রমতো তাহাদের এজেন্ট বোর্ড কর্তৃক নির্ধারিত স্থান, সময়, ফর্ম পদ্ধতিতে সহায়ক দলিল বা বিবরণ সম্বলিত পণ্য আগমন বিষয়ে অন্তর্মুখী প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রদান করবেন এবং অবহিত করবেন। তো এখানে আমরা দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে এখানে অর্থাৎ কিছু সহায়ক দলিল এখানে বোর্ড কর্তৃক নির্ধারিত স্থান, ফরম এবং পদ্ধতিতে জমা দিতে হবে। এখন এটা কি হবে এখনো কিন্তু এটা জানানো হয়নি, অর্থাৎ এখানে বিধিতে হয়তো এটা ক্লিয়ার করা হবে এটা কিভাবে হবে। তবে শর্ত থাকে যে 57 উপধারা 1 অনুযায়ী ইতিমধ্যে ঘোষিত তথ্য এই উপধারায় উল্লেখিত বিবরণ ও সহায়ক দলিল অন্তর্ভুক্ত করার প্রয়োজন হবে না। অর্থাৎ ধারা 57-তে যেটা কার্গো ঘোষণা দেওয়া হয়েছে, যে তথ্যগুলো সেখানে ইনক্লুড করা হয়েছে কার্গো ঘোষণায়, সেই তথ্যগুলো এর মধ্যে দিতে হবে না। শুধুমাত্র এর কিছু সহায়ক দলিল, যদি অতিরিক্ত কিছু সহায়ক দলিল থাকে, সেগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। তবে এটা বিধি দ্বারা এটা ক্লিয়ার করা হবে। 60-2 আছে জাহাজের মাস্টার, মালিক বা শিপিং এজেন্ট যথাযথ কর্মকর্তার চাহিদা মতো জাহাজে বোঝাইকৃত কার্গো বা পণ্যের প্রতিটি অংশের জন্য বিল অফ লেডিং, বিল অফ ফ্রেইট উহাদের কপি, জার্নি লগবুক, বন্দর ছাড়পত্র, এগুলো হচ্ছে সহায়ক দলিল। যে স্থান থেকে যানবাহনটি আসিয়াছে বলিয়া বর্ণিত
হয়েছে সেই স্থানে প্রদত্ত ডকেট বা অন্যান্য কাগজপত্র উক্ত কর্মকর্তার নিকট অর্পণ করবেন। অর্থাৎ এই আগমন এবং অন্তর্মুখী প্রতিবেদনে যে সহায়ক দলিলগুলো ইনক্লুড করতে হবে সেগুলো হচ্ছে বিল অফ লেডিং, বিল অফ ফ্রেট, ওদের কপি, জার্নি লগবুক এবং বন্দর ছাড়পত্র, এগুলো অন্তর্মুখী প্রতিবেদনে ইনক্লুড করতে হবে। 60 ক্ষয়ে এখানে বলা আছে, কোনো কাস্টমস কর্মকর্তা কর্তৃক যানবাহন, পণ্য, ক্রু এবং সমুদ্রযাত্রা সম্পর্কে জিজ্ঞাসিত সকল প্রশ্নের উত্তর প্রদান করবেন। যানবাহনের যেই কোনো জাহাজের মাস্টার অথবা এখানে কোনো জাহাজের ক্যাপ্টেন বা ট্রাকের ড্রাইভার কাস্টমস কর্মকর্তা কর্তৃক যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সমুদ্র যাত্রা সম্পর্কে, পণ্য সম্পর্কে, ক্রু সম্পর্কে, উনি ওই সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবেন। সেটি গতে বলা আছে, কাস্টমস এলাকার মধ্যে যানবাহন চলাচল এবং উহা হইতে পণ্য খালাস বা ক্রু বা যাত্রীদের অবতরণ সম্পর্কে কোনো কাস্টমস কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নির্দেশনা উক্ত জাহাজের মালিক, উক্ত জাহাজের মাস্টার অথবা সেই এজেন্ট এটা মেনে চলতে বাধ্য থাকবেন। ধারা 62 এটা আগেও ছিল যে বন্দর ছাড়পত্র ছাড়া কোনো নৌযান প্রস্থান করবে না। ধারা 63-তে বলা আছে, নৌযান ব্যতীত অন্য কোনো যানবাহনের বিনা অনুমতিতে প্রস্থান করা যাবে না, এর কোনো চেঞ্জ নাই। নৌযানের বন্দর ছাড়পত্রের জন্য আবেদন, সেটা ধারা 64-তে আছে, এটা আগেও ছিল। নৌযানের বন্দর ছাড়পত্র বা অন্যান্য যানবাহনের প্রস্থান অনুমতি প্রত্যাখ্যানের ক্ষমতা যথাযথ কর্মকর্তা নৌযানের বন্দর ছাড়পত্র অথবা অন্যান্য যানবাহনের প্রস্থান সম্পর্কিত অনুমতি প্রদান করিতে প্রত্যাখ্যান করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত ধারা 76 এবং 77-এর বিধান যদি পরিপালন না করা হয়। উক্ত যানবাহনের ক্ষেত্রে উহার মালিক বা অথবা মাস্টার কর্তৃক নৌযানের জন্য প্রদেয় স্টেশন বা বন্দরের সকল পাওনা অন্যান্য চার্জ বা জরিমানা এবং উহাতে বোঝাইকৃত পণ্যসমূহের উপর প্রদেয় শুল্ক, কর এবং অন্যান্য পাওনা যথাযথভাবে পরিশোধ করা হয় অথবা উক্ত কর্মকর্তা যেরূপে নির্দেশনা করেন সেরূপ গ্যারান্টি দ্বারা অথবা সেরূপ হারে অর্থ জমা প্রদান নিশ্চিত করা হয়। অর্থাৎ এগুলো যদি না হয় সেক্ষেত্রে যথাযথ কর্মকর্তা নৌযানের বন্দর ছাড়পত্র বা অনুমতি প্রত্যাখ্যান করতে পারবেন। ধারা 67 এটাও আগেও ছিল, আসলে কোনো ভাষাগত কোনো পরিবর্তন এখানে নেই। বন্দর ছাড়পত্র প্রস্থানের অনুমতি প্রদান, এটা যেটা আমরা পোর্ট ক্লিয়ারেন্স বলি, পিসি বলি, যদি যথাযথ কর্মকর্তা এই মর্মে সন্তুষ্ট হন যে এই অধ্যায়ের যানবাহন সম্পর্কিত বিধানাবলী যথাযথভাবে পরিবর্তিত হইয়াছে, তা হইলে তিনি নৌযানের মাস্টারকে বন্দর ছাড়পত্র ও অন্য যানবাহনের ভারপ্রাপ্ত ব্যক্তিকে প্রস্থানের অনুমতি মঞ্জুর করবেন এবং একই সময় তৎকর্তৃক প্রতি স্বাক্ষরিত কার্য ঘোষণার একটি কপি মাস্টারকে অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফেরত প্রদান করবেন। এজেন্টের জামানতের ভিত্তিতেও বন্দর ছাড়পত্র প্রদান করা যায় এবং প্রস্থান অনুমতি প্রদান করা যায়। ধারা 68 আছে, এটা কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ এটা আগের মতোই আছে, কোনো পরিবর্তন নাই এখানে। ধারা 69-এ বলা আছে বন্দর ছাড়পত্র বা প্রস্থান অনুমতি বাতিল করার ক্ষমতা। ধারা 70-এ বলা আছে কতিপয় শ্রেণীর যানবাহনকে এই অধ্যায়ের কতিপয় বিধান হতে অব্যাহতি, অর্থাৎ কিছু কিছু যানবাহনকে এই যে পোর্ট ক্লিয়ারেন্স অথবা কার্গো ঘোষণা এগুলোর ক্ষেত্রে কিছু কিছু অব্যাহতি দেওয়া হয়েছে। যেমন কোনো যদি বিদেশি সরকারের মালিকানাধীন যদি কোনো যানবাহন হয়, অর্থাৎ সরকার অর্থাৎ বোর্ড যদি নির্দিষ্ট গেজেট প্রজ্ঞাপন দ্বারা কোনো যানবাহনকে যদি এই ধারা থেকে অব্যাহতি প্রদান করেন, সেক্ষেত্রে এই ধারা 70 অনুযায়ী অব্যাহতি প্রদান বোর্ড সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা অব্যাহতি প্রদান করেন। ধারা 71-এ বলা আছে যানবাহনে আরোহণের জন্য কাস্টমস কর্মকর্তা নিযুক্ত করার ক্ষমতা, অর্থাৎ আমরা যে পিও অনবোর্ড বলি, অর্থাৎ কোনো জাহাজে যদি কোনো পিও অনবোর্ড যদি আমরা নিয়োগ করি, সেটা ধারা 71-এর মাধ্যমেই করা হয়। যখন কোনো যানবাহন কোনো কাস্টম স্টেশনে অবস্থান করে অথবা উক্ত স্টেশন অভিমুখে অগ্রসর হয়, তখন যথাযথ কর্মকর্তা যে কোনো সময় এক বা একাধিক কাস্টমস কর্মকর্তাকে যানবাহনটিতে আরোহণের জন্য
নিযুক্ত করিতে পারিবে এবং যতক্ষণ পর্যন্ত যথাযথ কর্মকর্তা প্রয়োজন বলে বিবেচনা করিবেন ততক্ষণ পর্যন্ত এরূপে নিযুক্ত কর্মকর্তা উক্ত যানবাহনে অবস্থান করবেন। এটা আমরা দেখি যে পি অনবোর্ড নিয়োগ করা হয় কোনো জাহাজ যখন কোনো কাস্টম স্টেশনে আসে অথবা অন্য কোনো উড়োজাহাজের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। তো কর্মকর্তাকে গ্রহণ এবং তাহার অবস্থানের ব্যবস্থা করা, এই যদি কোনো কর্মকর্তাকে ধারা ৭১ অনুযায়ী যদি নিযুক্ত করা হয় কোন যানবাহনে আরোহণের জন্য, তবে উক্ত ব্যক্তিকে ওই জাহাজের ভারপ্রাপ্ত ব্যক্তি তাকে গ্রহণ করবেন এবং তাহার জন্য উপযুক্ত থাকার ব্যবস্থা করবেন এবং পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ করতে তিনি বাধ্য থাকবেন। অর্থাৎ ধারা ৭২-এ সেই ক্ষমতা দেয়া আছে। ধারা ৭৩-এ বলা আছে কর্মকর্তা প্রবেশ ইত্যাদির ক্ষমতা এবং তল্লাশি করার ক্ষমতা। সেখানে ধারা ৭৩-এ বলা আছে কোনো ৭১-এর অধীন যদি কোনো কর্মকর্তা যানবাহনের প্রতিটি অংশে প্রবেশ যদি করে, তারপর সেখানে কোনো বাক্স, কোনো আবদ্ধ স্থান, তালাবদ্ধ যদি কোনো অবস্থান থাকে, সেটা তিনি যদি কোনো যানবাহন ভারপ্রাপ্ত ব্যক্তি চাবি প্রদান করতে অস্বীকার করেন, সেক্ষেত্রে পি অন বোর্ড তিনি যথাযথ কর্মকর্তার কাছে রিপোর্ট করবেন এবং তৎপ্রেক্ষিতে যানবাহনে অবস্থানকারী কর্মকর্তা বা তাহার অধীনস্থ অন্য কোনো কর্মকর্তাকে উহা তল্লাশি করবার লিখিত আদেশ প্রদান করতে পারবেন। যদি এমন হয় যে উক্ত স্থান বা আবদ্ধ বন্ধ পাত্র থাকে, তার সম্মুখে যদি খুলিবার নির্দেশ প্রদান যদি করার পরও তিনি যদি ওটা না খোলেন, সেক্ষেত্রে উহা ভাঙিয়া খুলিতে পারিবেন। যানবাহন সিলকরণ এবং কতিপয় স্থান দিবস এবং পণ্য বোঝাই খালাস ছাড় না করা, এগুলো আগের আইনেও ছিল, কোনো ধরনের কোনো পরিবর্তন করা হয়নি। অর্থাৎ আমরা জানি যে ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্টের সময় যদি কোনো যানবাহন অর্থাৎ আমাদের এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট, দুটো পয়েন্টের যে মাঝখানে আছে কোনো যানবাহন, সেটার জন্য আপনার সেই যানবাহনটা সিলগালা করা লাগবে। এছাড়াও যে সকল যানবাহন বাংলাদেশের বাহিরে গন্তব্যস্থলের জন্য ট্রানজিট পণ্য বহন করে অথবা বিদেশি ভূখণ্ড হইতে কোনো কাস্টম স্টেশনে অথবা কোনো কাস্টম স্টেশন হইতে বিদেশি ভূখণ্ডে পণ্য বহন করে, সেই সকল যানবাহন বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সিল করা যাইবে। অর্থাৎ আমরা যখন কোনো কাস্টম স্টেশনে কোনো কন্টেইনার দেখি, সেটা আপনার সিলগালা অবস্থাতেই থাকে, সিল করা থাকে। অথবা যদি আমাকে ট্রানজিটের সময় এবং যদি ট্রান্সশিপমেন্টের সময়ও কিন্তু এই যানবাহনটা সিলগালা অর্থাৎ সিল করা থাকবে। ধারা ৭৫-এ বলা আছে কতিপয় স্থান দিবস এবং সময়ে পণ্য বোঝাই খালাস বা ছাড় না করা। কিছু কিছু নির্দিষ্ট সময় বোর্ড তার গেজেট প্রজ্ঞাপন দ্বারা এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নির্দিষ্ট কিছু দিবসে কাস্টম স্টেশনে পণ্য বোঝাই এবং খালাসের জন্য খালাস করা বন্ধ থাকবে। ধারা ৭৯-তে বলা আছে লাইসেন্সবিহীন কার্গো বোট চলাচল নিষিদ্ধ করার ক্ষমতা। যদি কোনো কার্গো বোটের লাইসেন্স না থাকে, সেক্ষেত্রে তার চলাচল নিষিদ্ধ করা যাবে সরকার তার গেজেট প্রজ্ঞাপন দ্বারা। বোর্ড সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা কোনো কাস্টমস বন্দরের ক্ষেত্রে ঘোষণা করতে পারিবে যে প্রজ্ঞাপনে উল্লিখিত তারিখের পর যথাযথ লাইসেন্সকৃত অথবা নিবন্ধিত নয় এমন নৌকাকে উক্ত বন্দর সীমানার মধ্যে পণ্যদ্রব্য অবতরণ অথবা জাহাজীকরণের জন্য কার্গো বোট হিসেবে চলাচল করিতে দেয়া হইবে না। যদি যথাযথভাবে লাইসেন্সকৃত বা নিবন্ধিত না হয়, সেক্ষেত্রে উক্ত এমন কোনো নৌযানকে কাস্টমস সীমানার মধ্যে পণ্যদ্রব্য অবতরণ এবং জাহাজীকরণের জন্য কার্গো বোট হিসেবে চলাচল করতে দেয়া হবে না। ৭৯-২-এ বলা আছে যেই বন্দরের ক্ষেত্রে উপধারা ১-এর অধীন প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেই বন্দরের ক্ষেত্রে কমিশনার অফ কাস্টমস অথবা এই উদ্দেশ্যে বোর্ড কর্তৃক নিযুক্ত অন্য কোনো কর্মকর্তা বিধি দ্বারা নির্ধারিত শর্ত সাপেক্ষে বোর্ড সরকারি গেজেটের প্রজ্ঞাপন দ্বারা যে ফিস নির্ধারণ করবে তা পরিশোধ করা হলে কার্গো বোটের জন্য লাইসেন্স প্রদান এবং নিবন্ধন করতে অথবা উহা বাতিল করতে পারবেন।
এগুলো ঠিক আগের মতোই ছিল, এখানে কোনো পরিবর্তন নেই। অনধিক 100 টন জাহাজের চলাচল ধারা 80-তে বলা আছে যে বাংলাদেশি জাহাজের আওতাধীন প্রত্যেক নৌযান এবং অনধিক 100 টনের অন্যান্য প্রতিটি জাহাজ বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে চিহ্নযুক্ত করতে হবে। 80-2 বলা আছে বিধি দ্বারা নির্ধারিত শর্ত সাপেক্ষে অনধিক 100 টনের সকল বা যে কোনো প্রকার, যে কোনো শ্রেণীর বা যে কোনো বর্ণনার নৌযানের চলাচল সমুদ্রে বা অভ্যন্তরীণ জলপথে হোক না কেন নিষিদ্ধ, নিয়ন্ত্রিত বা সীমাবদ্ধ করা যাবে। তো যেহেতু এই মডিউল 5-এ মূলত বড় ধরনের কোনো পরিবর্তন নেই, পরিবর্তনগুলো ছিল মোটামুটি কয়েকটা, 3 থেকে 4টা। যেমন আমরা যদি তুলনা দেখি পূর্বের আইন এবং নতুন আইনের মধ্যে একটি কম্পারেটিভ স্টাডি দেখি আমরা, তাহলে আমরা দেখব যে এখানে কাস্টমস নিয়ন্ত্রণাধীন পণ্যের কথা এখানে বলা আছে ধারা 56-তে। এটা আগে ধারা হিসেবে ছিল না। তো এখানে 56-তে স্ক্যানিং এর বাধ্যবাধকতা রাখা হয়েছে। এটা আমি আগেও বলেছি যে এটা হচ্ছে একটা নন ইন্ট্রুসিভ ইন্সপেকশন, অর্থাৎ এটা আমাদের আগের আইনে স্ক্যানিংটাকে আমাদের মানে স্ক্যানিং এর বাধ্যবাধকতা ছিল না। এখন ট্রানজিট হোক, ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, তারপরে আমদানি রপ্তানি সকল ক্ষেত্রেই, অর্থাৎ কোনো পণ্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ এবং বাংলাদেশ থেকে বের হওয়া, এই প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু স্ক্যানিংকে বাধ্যবাধকতা রাখা হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে এখন প্রত্যেকটা কাস্টম স্টেশনেই কিন্তু স্ক্যানার থাকবে। ধারা 57 এখানে যেটা ছিল, আগে ছিল আইজিএম, এখন সেটা নতুন করে নামকরণ করা হয়েছে, সেটা কার্গো ঘোষণা। এই কার্গো ঘোষণা শুধুমাত্র নামটাই চেঞ্জ করা হয়েছে, আর সবই একই রকমই আছে। কারণ কার্গো ডিক্লারেশন এই ওয়ার্ডটা আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃত, এই জন্যই এই নামটা চেঞ্জ করা হয়েছে। তবে এটা কিভাবে হবে, আগে যেমন আমদানি ম্যানিফেস্ট 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ সংশ্লিষ্ট কাস্টম স্টেশনে আসার 24 ঘন্টার আগে এটাকে জমা দিতে হতো, কিন্তু এখন সেটার কোনো, এই নতুন আইনে সেই ধরনের কোনো সময় কথা কিন্তু বলা হয়নি। তো এটা পরবর্তীতে বোর্ড নির্ধারণ করে দেবে, আমরা আশা করছি হয়তো এটা বিধিতে আসবে। ধারা 58-তে একটি সংযোজন করা হয়েছে, যেটা হচ্ছে যে যদি সন্ত্রাস ও ব্যাপক বিধ্বংসী অস্ত্র বিস্তার অর্থায়ন সন্দেহ হয় এবং সেই যানবাহন যদি কোনো আন্তর্জাতিক কোনো সংস্থার কাছে যদি এটা তালিকাভুক্ত হয়, তবে সেই সকল যানবাহনকে বাংলাদেশে ভেরাবার বা অবতরণ করার বা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে চলে যাওয়ার কোনো ধরনের অনুমতি দেয়া যাবে না। এটা হচ্ছে কোনো একটা দেশের সার্বভৌমত্ব এবং একটি দেশের নিরাপত্তার জন্য এখানে অ্যাড করা হয়েছে। ধারা 60-এ যেটা আগমন ও অন্তর্মুখী প্রতিবেদন, এটা নতুন করে সংযোজন করা হয়েছে। অর্থাৎ কার্গো ঘোষণায় যদি কোনো যেসব ডকুমেন্টগুলো বাকি থাকবে, অত কোনো সহায়ক দলিল, সেই সহায়ক দলিল এটা মানে বোর্ড কর্তৃক নির্ধারিত ফর্মে, পদ্ধতিতে এবং সময়ে এই ইনওয়ার্ড প্রতিবেদনটা দিতে হবে। তবে কিভাবে হবে এটা এখনো আমাদের কাছে ক্লিয়ার না। এটা হয়তো যে বিধি প্রণয়ন করা হবে সেই বিধিতে এগুলো আসবে। তো মোটা দাগে এই 4টাই কিন্তু আসলে এই নতুন আইনের, অর্থাৎ কাস্টমস আইন 2020-এর যে মডিউল 5, অর্থাৎ অধ্যায় 9 এবং 10, এই মূলত এই 4টাই হচ্ছে মানে মূল পরিবর্তন। এছাড়া আগে যা ছিল ইনফ্যাক্ট তাই আছে, হয়তো ধারাটা পরিবর্তন হয়েছে, ধারার নাম্বারটা পরিবর্তন হয়েছে। এই 4টা পরিবর্তন ছাড়া বাকি সবগুলি একই রকমই আছে। তো যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, অর্থাৎ এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, কারণ হচ্ছে এটা কোনো খুব বেশি পরিমাণ কোনো চেঞ্জ নাই। স্যার আমাকে শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, যাচ্ছে স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। সেটা হলো আমার এরকম কোনো সরাসরি প্রশ্ন নাই, জাস্ট কিছু যেমন অবজারভেশনটা আমি থ্রু করব আমাদের একাডেমি ডিজি স্যারকে, আর হচ্ছে আমাদের একাডেমির সম্মানিত এডিশনাল কমিশনার স্যারকে, আর যারা আইনকে রিভিউ করছেন এই মুহূর্তে রিভিউয়ার হিসেবে যারা কাজ করছেন তাদের উপরে। প্রথমটা হলো ধারা 56-তে আমি উপধারা 3-এ যদি আমি যাই, ধারা 56-র উপধারা 3-এ যদি যাই, সেখানে আমার কাছে মনে হয়েছে যে ইনওয়ার্ড প্রসেসিং এর পরে আউটওয়ার্ড প্রসেসিং শব্দটা মানে বাদ হয়ে গেছে। কারণ আউটওয়ার্ড প্রসেসিংও কিন্তু আপনার কাস্টমস কন্ট্রোল থাকতে হবে, গুডস আন্ডার কাস্টমস কন্ট্রোলে থাকতে হবে।
সেক্ষেত্রে যারা রিভিউ করছেন তারা যদি এখানে আউটওয়ার্ড প্রসেসিংকে নিয়ে আসতে পারেন ভালো হতো আর কি। এটা হলো এক। 2 নম্বর হলো ধারা 57-তে শুধু কার্গো ঘোষণা লেখা আছে, এখানে যদি আমরা আমদানি কার্গো ঘোষণা লিখতে পারি সেটা আরো স্পেসিফাইড হবে। এই জন্য যে কারণ রপ্তানি কার্গো ঘোষণা, কোনো জায়গায়, হ্যাঁ। হ্যাঁ, কার্গো ঘোষণার ক্ষেত্রে কিন্তু আমদানি ক্ষেত্রে আমদানি কার্গো ঘোষণা, রপ্তানি ক্ষেত্রে রপ্তানি কার্গো ঘোষণা, সেটা আমি পরে আসতেছি, পরের কথায় আমি আসবো। তো এখন ধারা 57-তে যদি এই যানবাহন এবং আমদানি কার্গো ঘোষণা মানে আমদানি শব্দটা যদি সংযোজন করা যায়, এটা 2। এবং তৃতীয় কথা হলো ধারা 64-তে আমি দেখতে পাচ্ছি নৌযানের বন্দর ছাড়পত্রের জন্য আবেদন, এখানে পোর্ট ক্লিয়ারেন্সকে বেশি এমফাসাইজ করা হয়েছে। আমি তাদেরকে উইশ জানাই, কিন্তু এখানে আরেকটা বিষয়কে আমি এমফাসাইজ করতেই হবে, রপ্তানিকৃত পণ্যের পণ্যবাহী জাহাজের রপ্তানি কার্গো ঘোষণা, এখানে এটা থাকা উচিত। এই জন্য যে ধারা 64-র উপধারা 2-এ কিন্তু 2-এর দফা কতে কিন্তু বলা আছে যে বোর্ড সময় সময় নির্ধারিত ফর্মে নৌযানী রপ্তানি কার্গো ঘোষণা করা হইবে। তার মানে বন্দর ছাড়পত্রের সময় এটা দিতে হবে, তার মানে বন্দর ছাড়পত্রটাকে এমফাসাইজ করা হয়েছে। তো আমার থাকবে, অবজারভেশনটা হলো যে ধারা 64-তে বন্দর ছাড়পত্র ঠিক আছে, আবেদনের পরে এবং রপ্তানি পণ্য ক্ষেত্রে পণ্যবাহী জাহাজের রপ্তানি কার্গো ঘোষণাটা যদি থাকে তাহলে আরো বেশি স্পেসিফাইড হবে। আর শেষের যে অবজারভেশনটা সেটা হচ্ছে ধারা 58-তে। ধারা 58-তে বলা আছে যানবাহনের আগমন স্থান। এখানে অনেক সময় দেখা যায় যে টেম্পোরারি স্টোরেজ, সামনে হয়তো আসবে কেউ একজন বলবেন বক্তা, টেম্পোরারি স্টোরেজের ক্ষেত্রে কিন্তু কমিশনার বা যথাযথ কর্মকর্তা আপনার ধারা পাবলিক ওয়্যার হাউস অথবা প্রাইভেট ওয়্যার হাউস অথবা কমিশনার যেখানে স্থান নির্ধারণ করবেন। তার মানে কখনো কখনো যানবাহনকে মানে আগমনী যানবাহনকে মাঝে মাঝে হয়তো বিভিন্ন দৈব দুর্বিপাকের কারণে পাবলিক ওয়্যার হাউসেও না এবং প্রাইভেট ওয়্যার হাউসেও না, অন্য একটি স্থানে পণ্যকে টেম্পোরারি স্টোরেজ হিসেবে তাকে নামাতে হবে। যদি গুডস রাখা যায় সেখানে, তার মানে গুডস ক্যারি করবে যে যানবাহন, তাকেও কিন্তু সেখানে যেতে হবে। তো আমার অবজারভেশনটা হলো ধারা 58-তে কোনো একটা জায়গায় যদি লেখা যায় যে ব্যতিক্রম ক্ষেত্রে মানে টেম্পোরারি স্টোরেজের বহনকারী যানবাহনের ক্ষেত্রে এটা ব্যতিক্রম হবে, এরকম যদি কিছু লেখা যায় তাহলে মনে হয় আমার বেশি স্পেসিফাইড হবে। তো মূলত এই 4টা বিষয়ে আমার অবজারভেশন ছিল। এই তো, ধন্যবাদ। ধন্যবাদ রুবেল। আচ্ছা, সাইফুর, স্যার, আমার একটা বিষয় আছে, যদিও রুবেল একটা বিষয় উপস্থাপন করেছে যে আউটওয়ার্ড প্রসেসিং। আমি জানি না যে আউটওয়ার্ড প্রসেসিং এর ক্ষেত্রে আসলে আমাদের কন্ট্রোল থাকার দরকার আছে কিনা, কারণ আউটওয়ার্ড প্রসেসিং তো হবে বিদেশে, আউটওয়ার্ড প্রসেসিং বাংলাদেশে কোনো জায়গায় হবে না। এই প্রক্রিয়াটাই হবে মেরামত, আংশিক মেরামত বা প্রসেসিং, এটা হবে বিদেশে। সেই ক্ষেত্রে আমাদের কন্ট্রোল আদৌ থাকার দরকার সুযোগ আছে কিনা, সেটা আমাদের যেহেতু থাকবে স্যার। কেন আমি বলছি, কারণ আউটওয়ার্ড প্রসেসিং মানে কি, আমি কি আংশিক মেরামত প্রসেসিং বা রিপেয়ার পারপাসে আমি পণ্যটা আউটওয়ার্ড করলাম মানে রপ্তানি করলাম, একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু সেই পণ্যটা আবার আপনাদের সাথে আসতেই হবে, কারণ আউটওয়ার্ড প্রসেসিং এর পরিসমাপ্তি তো করতে হবে। তো যখন আসবে তখন তো আপনার কন্ট্রোল থাকবে। না না, সেই কন্ট্রোল তো থাকবেই। সেই কন্ট্রোল আর এই কন্ট্রোলের মধ্যে মনে হয় একটু পার্থক্য আছে। ফিজিক্যাল কন্ট্রোলের কথা মূলত বলা হচ্ছে। যাই হোক, সেটা আমাদের যে ল রিভিউ কমিটি তারা দেখবেন। আমার যে প্রশ্ন